ডিয়ার স্টুডেন্টস, গুড আফটারনুন। তোমরা কি আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমাদের আজকের টপিক হচ্ছে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন। আচ্ছা, এই টপিকটা বলতে আসলে আমরা কি বুঝি, কখন আমরা একটা পেশেন্টকে বলবো যে সে সাফারিং করতেছে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন দিয়ে? আমরা যদি আমাদের ডেফিনেশনটার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো fetal growth restriction is said to be present in those babies whose birth weight is below the 10 percentiles of the average for the gestational age। মানে একটা জেস্টেশনাল এজে যতটা ওয়েট হওয়ার কথা ছিল সেটাকে যদি আমরা পার্সেন্টাইল করি, আমরা কিন্তু 3, 10, 20, 30, 40, 50 একদম 100 পর্যন্ত করি। তাহলে সেখানে যদি আমি 10 পার্সেন্টাইলের কম বলি জেস্টেশনাল এজ অনুসারে তার ওয়েটটা, তখনই কিন্তু তাকে আমি বলতেছি যে সেটা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। একইভাবে সেটা যদি 90 সেন্টাইলের বেশি হয় তখন কিন্তু সেটাকে আবার বলা হচ্ছে ম্যাক্রোসোমিয়া। এবং সেই ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনকেও যদি আমি 3rd পার্সেন্টাইলের নিচে পাই সেটা কিন্তু সিভিয়ার গ্রোথ রেস্ট্রিকশন হিসাবে আমরা ডিক্লেয়ার করব। এখন ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনকে আমরা আর কি কি টার্ম বলতে পারি? অনেক সময় আমরা এটাকে বলি ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, অনেক সময় ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, আইইউজিআর, এই টার্মগুলোতে বলা হয়ে থাকে। এখন আমরা যখন একটা পেশেন্টকে খেয়াল করবো বা একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে তখন আমি কি মেজারমেন্টটা মেনলি দেখি? আমরা যখন একটা প্রেগনেন্ট লেডি আসে তখন কিন্তু আমরা সিম্ফাসিও ফান্ডাল হাইটটা মেজার করি। এখন আমার একটা পেশেন্টের উইকস অনুসারে আসতেছে 30 উইকস, কিন্তু আমি সিম্ফাসিও ফান্ডাল হাইটটা যদি মেজারিং টেপ দিয়ে দেখি সেখানে যদি আমি 30 উইক্সের জায়গায় পাচ্ছি 24 উইক্স বা 25 উইক্স, তখন কিন্তু আমি পেশেন্টটাকে ডিক্লেয়ার করব যে তার আইইউজিআর আছে। কিন্তু এই আইইউজিআর ডিক্লেয়ার করার আগে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এটা কি মিস্টেকেন ডেট কিনা। এমনও হতে পারে যে পেশেন্টটা হচ্ছে তার এলএমপিটা ক্লিয়ারলি জানে না, সেই কারণেও কিন্তু আমাদের কনফিউশন হতে পারে। তার মানে আমি প্রথমেই তারকে এটা মিস্টেকেন ডেটটাকে এক্সক্লুড করার পরে কিন্তু ভাববো যে এটা কি ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন কিনা। এখন সেটা আমরা কীভাবে করতে পারি? একটা তো সে আমাকে তার এলএমপিটা কত সেটা বলতেছে, প্লাস এমন তার প্রথম ট্রাইমেস্টার মানে ফার্স্ট ট্রাইমেস্টারে উইদিন 12 উইক্সের মধ্যে তার কোনো আলট্রাসোনোগ্রাম করা আছে কিনা। এই আলট্রাসোনোগ্রামটা কিন্তু আমার ডেটিক স্ক্যান হিসাবে ইউজ করা হবে, কারণ এই সময় আমি যে মেজারমেন্টটা পাবো সেখানে কিন্তু আমার যে ভ্যারিয়েশনটা এখানে মাত্র 3 থেকে 5 দিনের ভ্যারিয়েশন থাকে। তাহলে আমি ওটাকে কিন্তু ওটার সাথে যদি আমি ক্যালকুলেট করি বা কোরিলেট করি আমার এলএমপিটাকে, তার মানে সেখান থেকে আর মিস্টেকেন ডেট হওয়ার কোনো চান্স নাই। এখন ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনের সাথে আরেকটা সিমিলার ওয়ার্ড থাকে, সেটা হচ্ছে স্মল ফর বেবি। এখন কোনটা স্মল ফর বেবি আর কোনটা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন সেটা নিয়ে আমাদের আসলে একটু প্রবলেম হয়। যেটা স্মল ফর গ্রোথ সেটা নিয়ে কিন্তু আসলে আমাদের কোনো টেনশন নেই। ধারণা করা হয় যার মা হচ্ছে প্রেগনেন্ট মাটা যদি এমনিতেই সে স্মল হাইট থাকে, তার ওয়েটটা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু তার বেবিটাও স্মল হতে পারে। যেটা হচ্ছে কনস্টিটিউশনালি স্মল যে বেবিটা সেটা কিন্তু আমাদের জন্য নর্মাল। এখন আমরা এখানে আরও 2টা টার্ম পেয়ে থাকি এই ফিটাল গ্রোথ রেস্ট্রিকশানে বা ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সিতে। কী কী সেটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল আইইউজিআর, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর। এখন কোনটা ভালো কোনটা খারাপ আমাদের কথা শুনে মনে হতে পারে যেহেতু এটা সিমেট্রিক্যাল আইইউজিআর মেবি মনে হয় এটা ভালো রাদার দেন অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে কোনটা সিমেট্রিক্যাল কোনটা আমার অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর। যদি আমি খেয়াল করি সিমেট্রিক্যাল আইইউজিআরটা মেইনলি কখন হচ্ছে? সিমেট্রিক্যাল আইইউজিআরটা হচ্ছে কিন্তু একদম বিগিনিং অফ প্রেগনেন্সিতে, আর অ্যাসিমেট্রিক্যালটা কখন হয়? অ্যাসিমেট্রিক্যালটা হয় একদম লেটার টার্মের দিকে, মানে 2nd ট্রাইমেস্টারের পরে বা 3rd ট্রাইমেস্টারে আমার অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআরটা হয়। এবং বলা হয় যে আমার সিমেট্রিক্যাল আইইউজিআরটা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআরের তুলনায় খারাপ। আমরা যদি একটু ডিফারেন্সিয়েটটা করতে দেখি দেখা যায় যে সিমেট্রিক আইইউজিআরটাকে বলা হয় যে ইন্ট্রিনসিক টু ফিটাস, এবং এক্ষেত্রে রিলেটেড কারা? এক্ষেত্রে রিলেটেড হচ্ছে ফিটালের যদি কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকে, ক্রোমোজোমাল অ্যানোমালি থাকে, বা তার আর্লি অনসেট হাইপারটেনশন হয়ে থাকে মাটার,
সেক্ষেত্রে কিন্তু আমার এই সিমেট্রিক্যাল আইওজিআর হওয়ার চান্স বেশি। আর অ্যাসিমেট্রিক্যাল আইওজিআরটাকে বলা হয় এক্সটেন্সিভ টু ফিটাস, এবং অ্যাসিমেট্রিক্যাল আইওজিআরটাই কিন্তু ইউজুয়ালি হচ্ছে 80%, যেখানে সিমেট্রিক্যাল আইওজিআর হচ্ছে 20%। কিন্তু আমাদের কিন্তু টেনশন হচ্ছে এই সিমেট্রিক্যাল আইওজিআর নিয়ে। আমরা যদি গ্রোথটা খেয়াল করি যে ফিটাল গ্রোথটা কীভাবে হচ্ছে, আমরা দেখব ফিটাল গ্রোথের প্রথম দিকে কীভাবে হচ্ছে, তখন হচ্ছে হাইপারপ্লাসিয়া, মানে সেল নাম্বার ইনক্রিজ করতেছে। এর পরের যে ধাপটা সেখানে আসবে হাইপারপ্লাসিয়া প্লাস হাইপারট্রফি, মানে আমার কি হচ্ছে সেলের গ্রোথটাও বাড়তেছে, নাম্বারটাও বাড়তেছে, আর লাস্টে ফলোড বাই হবে শুধুমাত্র হাইপারট্রফি। এখন যেটা হচ্ছে সিমেট্রিক্যাল আইওজিআর, সেখানে কিন্তু আমার এই যে ফার্স্ট স্পেসটা যে আসতেছে যেখানে হাইপারপ্লাসিয়া হচ্ছে, মানে সেল নাম্বারটা হচ্ছে বেড়ে যাচ্ছে, সেখানেই কিন্তু প্রবলেম। তার মানে কি আমার সেল নাম্বারটা যখন কম হচ্ছে তাহলে কিন্তু বেবিটা আমার ছোট হলো। আর যারা অ্যাসিমেট্রিক্যাল আইওজিআর তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমার যে থার্ড ফেজটা হাইপারট্রফির ফেজটা, মানে শুধুমাত্র সেলটা এনলার্জ হবে, সেখানে প্রবলেম হচ্ছে। তার ফলে আমি যদি আমার রেশিওগুলো চেক করি, আমরা এখানে দেখি হচ্ছে হেড সার্কামফারেন্স মানে এইচসি, অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা কত, বাইপ্যারাডাল ডায়ামিটার, ফিমোরাল লেন্থ, এই জিনিসগুলো কিন্তু আমার লাগে। আলট্রাসোনোগ্রামে আমরা এগুলো দেখি। তো আমি যখন আমার সিমেট্রিক্যাল আইওজিআরটাকে দেখে খেয়াল করবো, সেক্ষেত্রে আমি যখন এগুলো আলট্রাসোনোগ্রাফি করে কিন্তু আমরা এই মেজারমেন্টগুলো দিই, সেখানে দেখবো আমার যে হেড সার্কামফারেন্স প্লাস অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দুইটাই কিন্তু কম হবে। কারণ আমার এই স্টেজটা হচ্ছে মেনলি হাইপারপ্লাসিয়া স্টেজ যখন ছিল, যখন সেল নাম্বারগুলো ইনক্রিজ করতেছিল, তখনই কিন্তু প্রবলেমটা হচ্ছে। অন্যদিকে আমি যদি অ্যাসিমেট্রিক্যাল আইওজিআরের হচ্ছে স্ক্যানটা দেখি, আলট্রাসোনো স্ক্যানটা, তখন দেখবো আমার হেড সার্কামফারেন্স যেটা বেবির বা ফিটাসের সেটা নর্মাল আছে, কিন্তু অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা ওই জেস্টেশনাল এই যে যত হওয়ার কথা ছিল তার থেকে তুলনায় কম। এইভাবে কিন্তু আমরা আসলে মেজারমেন্টটা করি যে সেটা কি সিমেট্রিক্যাল আইওজিআর না অ্যাসিমেট্রিক্যাল আইওজিআর। আচ্ছা, এখন তাহলে কজোলজিগুলো কি? প্রথমে আমি একটা কিন্তু বললাম যে কনস্টিটিউশনাল, মানে যে মাটা হচ্ছে ছোট, স্মল মাদার, তার জাস্ট বিএমআইটা কম, তার ইউজুয়ালি কনস্টিটিউশনাল স্মল বেবি হবে, এবং এদের হচ্ছে দেখা যায় যে আফটার ডেলিভারি যে গ্রোথ স্ক্যানটা সেটা কিন্তু নর্মাল থাকে, ওটা নিয়ে খুব একটা প্রবলেম আমার হয় না। এছাড়া আর কি প্রবলেম হতে পারে, তার ম্যাটারনাল নিউট্রিশনটা কেমন ছিল বিফোর এবং ডিউরিং প্রেগনেন্সি। একটা মা যদি তার হচ্ছে ওই সময় আমরা দেখলাম যে তার নিউট্রিশনটা সেই ঠিকভাবে মেনটেন হচ্ছে না, তাহলে কিন্তু আমার এই গ্রোথটা হবে না। এবং বলা হয় এই যে ফিটালের গ্রোথটা আমার বাড়তেছে, এটা ইউজুয়ালি 24 উইক্সের পরে কিন্তু আমার গ্রোথটা বেশি হয়। এই কারণে কিন্তু আমরা এই যে ফার্স্ট ট্রাইমেস্টার একটা মা হচ্ছে নশিয়া, ভমিটিং, একদমই খেতে পারতেছে না, যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু অরিড হই না। কিন্তু যখন হচ্ছে আমরা দেখতেছি একটা মা 24 উইক্সের পরেও খেতে পারতেছে না, তখন কিন্তু আমাদের জন্য অরিসম, কারণ এই সময় হচ্ছে আমার ফিটালের যে এস্টিমেটেড ফিটাল ওয়েটটা সেটা বাড়ার কথা। আরেকটা জিনিস আমি খেয়াল করব, সেটা হচ্ছে এই দেখবেন আমরা যখন পেশেন্টগুলোকে খেয়াল করি, আমরা কিন্তু এই যে সেকেন্ড ট্রাইমেস্টার ল্যাটার স্টেজটা বা থার্ড ট্রাইমেস্টারকে কিন্তু মাকে বলি মা আপনি একটু রেস্ট নেন, এই দুপুরে খাওয়ার পরে 2 ঘন্টা রেস্ট নেন, প্লাস হচ্ছে একটু খাওয়া দাওয়ার অ্যামাউন্টটা বাড়ান, আপনি প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বেশি করে খান, কারণ আপনি যদি প্রোটিন জাতীয় খাবারগুলো খান তাহলে কিন্তু আমার বাচ্চার ওয়েটটা বাড়বে। খেয়াল রাখতে হবে প্রোটিন জাতীয় খাবার। আমার এখানে কার্বোহাইড্রেটের তেমন কিন্তু কোনো রোল নাই, কিন্তু কার্বোহাইড্রেট যদি আমি আবার ইনটেকটা বেশি কমায় ফেলি তাহলে কিন্তু আবার কি হবে, তাহলে কিন্তু আমার আবার কিটোসিস হওয়ার চান্স আছে। তাই আমি সবসময় একটা ব্যালেন্স ডায়েটের কথা বলবো। কিন্তু যদি আমার দেখা যায় যে আমার মাটার হচ্ছে এই সময় বাচ্চাটার ওয়েট মানে গ্রোথ স্ক্যানটা আমি দেখতেছি অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা আমার জেস্টেশনাল এইজের সাথে করেসপন্ড করতেছে না, বিলো থাকতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই যেটা করতে হবে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে আপনি প্রোটিন ইনটেকটা বাড়ান। এই সময় কিন্তু আমরা মাদের কী বলি, আপনি হচ্ছে ডিমটা একটু বেশি করে খান, মাছ বা মাংস আপনি যতটুকু খাচ্ছেন তার থেকে একটু বেশি, 2 টুকরা মাছ বা 2 টুকরা মাংস এভাবে খান। আচ্ছা, এছাড়া আর কী কী আছে? এছাড়া হচ্ছে কিছু ম্যাটারনাল ডিজিজ। আমরা যদি ডিজিজগুলো দিকে খেয়াল করে দেখবো আমাদের সবগুলো ডিজিজ আছে, হাইপার টেনশন আছে, ক্রনিক রেনাল ডিজিজ আছে, অ্যানিমিয়া, থ্রম্বোটিক ডিজিজ, কোয়াগুলোপ্যাথি, কোলাজেন ভাস্কুলার ডিজিজ যেমন অ্যাসেলি, সবগুলো আছে। কিন্তু ডায়াবেটিসটা কিন্তু এখানে নাই। কেন ডায়াবেটিসটা নাই?
ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে, ডায়াবেটিস থেকেও ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, তবে সেটা যদি প্রলং ডায়াবেটিক মা থাকে, যেমন কারো 10 বছর ধরে ডায়াবেটিস, তখন তার কী থাকে, দেখা যায় সেই ডায়াবেটিসটার সাথে ভাস্কুলোপ্যাথি থাকে। সুতরাং যে মাটা ডায়াবেটিস উইথ ভাস্কুলোপ্যাথি আছে তারই কিন্তু ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হবে। যে মাটা জেস্টেশনাল ডায়াবেটিক ম্যালাইটাসের মা, বা যেই মাটার মাত্র 1-2 বছরের ডায়াবেটিস, তার ক্ষেত্রে কিন্তু ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হওয়ার চান্স নেই। এবং আমরা যদি দেখি হাইপার টেনশনটাও ক্ষেত্র, সেদের ক্ষেত্রেও আমি কিন্তু খেয়াল করবো যে মাটার একদম বিগিনিং বিফোর 20 উইকস থেকে আমার হাইপার টেনশন, বা যেটা ক্রনিক হাইপার টেনশনের মা, তার কিন্তু ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনের চান্স আছে। এবং এই ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন যদি আমি পাই, সেক্ষেত্রেও কিন্তু আমার যেটাকে আমরা বলি সিভিয়ার প্রিয়াক্লামশিয়া বা প্রিয়াক্লামশিয়া উইথ সিভিয়ার ফিচার, সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন। আচ্ছা, আর কি কি থাকতে পারে? এছাড়া হচ্ছে কিছু টক্সিন, জাস্ট লাইক দ্যাট মাটা যদি অ্যালকোহলিক নেয় বা স্মোকিং বা কোকিন বা মানে ড্রাগ অ্যাবিউজার হয়, তাদের ক্ষেত্রেও আমার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হওয়ার চান্স আছে। কারণ কি, সে আমার যে প্লাসেন্টাল যে ইনভেশনটা হচ্ছে, যেটা আমরা বলতেছি আমাদের 2টা ফেজে হয়, একটা 10 to 12 উইক্সে, আরেকটা হবে সেকেন্ড ফেজটা হয় 16 to 18 উইক্সে। এই 16 থেকে 18 উইক্সটাই কিন্তু আমার একটা ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশনটা মেনটেন হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে ওই ফেজটাতে যদি আমার প্রবলেম হয়, তখনই কিন্তু এই যে আমার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, প্রিয়াক্লামশিয়া এগুলি হওয়ার চান্স বেশি। আচ্ছা, আর ফিটালের কিছু প্রবলেম থাকতে পারে, যেমন আমরা অ্যানোমালিগুলি কথা বললাম, বা এই টাইমে যদি বা প্রেগনেন্সিতে তার টর্চ ইনফেকশন হয়, এবং দেখা যায় যে এই সময় ট্রাইপ্লয়েডি, অ্যানোপ্লয়েডি বা ট্রাইসোমির কত আমরা খেয়াল করব, 13, 18, 21, এই 3টা হচ্ছে কিন্তু আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। এগুলোর কারণে আমার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনটা হয়ে থাকে। এবং আমরা ইউজুয়ালি এই পেশেন্টগুলোকে সবচেয়ে বেশি স্ক্যান করতে দেখ 21টাকে, ট্রাইসোমি 21। আচ্ছা, প্লাসেন্টার কি কোনো সমস্যা আছে কিনা? যেহেতু আমার প্লাসেন্টা দিয়ে কিন্তু আমার সার্কুলেশনটা যাচ্ছে, এক্ষেত্রে আমাকে দেখতে হবে যদি মাটার প্লাসেন্টা প্রিভিয়া হয়, অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়, সার্কামভ্যারেট প্লাসেন্টা, ইনফাকশন, মোসাইজম, এগুলো যদি থাকে, সেই মাটার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে। প্লাসেন্টা প্রিভিয়ার কেন হচ্ছে? প্লাসেন্টা প্রিভিয়াতে কী হচ্ছে, প্রতিবারই অল্প অল্প করে ব্লিডিং হচ্ছে, প্লাসেন্টাটা থেকে ঠিকমতো নিউট্রিশনটা বাচ্চাটা পাচ্ছে না, অক্সিজেন সাপ্লাইটা কমে যাচ্ছে, নিউট্রিশন ঠিকমতো পাস হবে না, সেই থেকেও আমার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনটা হতে পারে। এখন আমি কিভাবে অনুমান করতে পারি যে একটা মাকে দেখে যে মাটা, একটা তো আমি বললাম সিমফাশিয়া ফান্ডালা, ক্লিনিক্যালি দেখলাম, আর কি দেখে আমি ভাবতে পারি এই মাটার ফিউচারে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনের বেবি হতে পারে? যদি আমি দেখি তার এমনিতেই সে হাই রিস্ক ফ্যাক্টর, মানে তার হাইপার টেনশন আছে, অ্যাসিলি আছে, এটা একটা ব্যাপার। যদি তার ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা একটা ভ্যালু দেখি, সেটা হচ্ছে প্লাসেন্টাল অ্যাসোসিয়েটেড যে প্লাজমা প্রোটিন PAP1, সেটা যদি তার কম থাকে, তার যদি আমি আলট্রাসোনোগ্রাফ করে দেখি ফিটাল ইকোজেনিক বাউলটা ইকোজেনিক, সেই ক্ষেত্রে, অথবা আমি যদি ইউট্রান আর্টারি ডপলারটা করি 20 থেকে 24 উইক্সের মধ্যে, এবং এক্ষেত্রে আমি ইউট্রান আর্টারিতে একটা নচ পাই, ডায়াস্টোলিক নচ, তাহলেও কিন্তু আমি বলতে পারি যে এই মাটা হচ্ছে আমার ফিউচারে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হবে। তাহলে আমি কী দেখলাম, একটা মা হাই রিস্ক ফ্যাক্টর, তার PAP1 ভ্যালুটা কম, ইউট্রান আর্টারি ডপলারিতে তার নচ আসতেছে, এবং ইকোজেনিক বাউল আছে। এখন আমার এখানে প্যাথোফিজিওলজিটা কি, কেন আমার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে? এখানে আমি খেয়াল করব, হয়তো আমার নিউট্রিশনটাই কম, মানে মা একদমই খাওয়া দাওয়া করতেছে না, মা যদি না খায় তাহলে বাচ্চা কোত্থেকে পাবে, অথবা মা খাওয়া দাওয়া সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আছে, আমার প্লাসেন্টাতে কোনো প্রবলেম, দ্যাটস ওয়াই আমার প্লাসেন্টা দিয়ে কোনো নিউট্রিশন এক্সচেঞ্জটা ঠিকমতো হচ্ছে না। এই 2টা কারণে যে কোনো একটা যদি থাকে, তাহলেই কিন্তু আমার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হওয়ার চান্স আছে। আচ্ছা, এখন আর কি আমি করতে পারি? এখন একটা মা যদি আসলো, আমি তাকে সিমফাশিয়া ফ্রন্টাল হাইটটা দেখে ফেললাম, ম্যাটারনাল ওয়েট গেইনটা কেমন হচ্ছে। আমরা কিন্তু জানি একটা মা টোটাল প্রেগনেন্সিতে প্রায় 11 কেজি, মানে নর্মাল BMI এর একটা মা 11 কেজি ওয়েট গেইন করবে। এর মধ্যে 1 কেজি হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে, অ্যান্ড অ্যানাদার 10 কেজিকে যদি আমরা ভাগ করি, 5 কেজি ইন সেকেন্ড ট্রাইমেস্টার অ্যান্ড 5 কেজি ইন থার্ড ট্রাইমেস্টার। এখন আমরা তো অ্যান্টিনেটাল চেক আপ করতেছি, যদিও কোভিডটাকে দূরে ঠেলে, কারণ কোভিডের কারণে এখন সব কিছুই আসলে এলোমেলো। আমি মনে করি এটা কোভিড না, করোনা টাইম, যেটা নর্মাল টাইম। আমি তো তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম যে WHO ভিজিট 4টা, সেটা তো দেখবই। কিন্তু এখন কিন্তু WHO 8টা ভিজিটের কথা বলতেছে, এটা খেয়াল করতে হবে। এখন কিন্তু WHO 8টা ভিজিটের কথা বলতেছে।
মানে স্ট্যান্ডার্ড ভিজিটই 8টা, এবং কোভিডের জন্য যেটাকে বলা হচ্ছে 4টা ভিজিট আমরা করব টেলিমেডিসিন দিয়ে, 4টা ভিজিট করব হচ্ছে আমরা কিভাবে সরাসরি। কারণ ওই সরাসরি ভিজিটে আমাকে দেখতে হবে তার কোনো প্রেশারটা ঠিক আছে কিনা, তার ডায়াবেটিস হয়ে যাচ্ছে কিনা, তার সিমফাসিও ফান্ডাল হাইটটা ঠিক মতো গ্রো করতেছে কিনা, এগুলো কিন্তু আমার খেয়াল করতে পারে না। টেলিমেডিসিনে আর যাই হোক আমার কিন্তু ব্লাড প্রেশার মেজারমেন্টটা কোনোভাবেই হবে না। তাই যেই মায়েরা হচ্ছে হাইপার টেনসিভের পেশেন্ট তাদের ক্ষেত্রে আসলে যে আবার 4টা ভিজিট যে টেলিমেডিসিন আর 4টা ভিজিট যে সরাসরি, এই ক্ষেত্রেও একটু কিন্তু কন্ট্রোভার্সি আছে। আচ্ছা, এখন আমি বায়োফিজিক্যালি কী করবো? ওটা তো আমরা ক্লিনিক্যালে দেখলাম, যেটা ওয়েট গেইন দেখলাম, একটা সিমফাসিও ফান্ডাল হাইট দেখলাম। বায়োফিজিক্যালি কী করবো? বায়োফিজিক্যাল মানে আমি এখানে হেল্প নিব আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি আমি কি করে দেখবো? যে আমি আলট্রাসোনোগ্রাফি যে প্যারামিটারগুলো বললাম, আমার বাইপ্যারাটাল ডায়ামিটার, হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, ফিমোরাল লেংথ, এগুলো দেখতেছি। এখানে একটা কনফিউশন হয়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাইপ্যারাটাল ডায়ামিটার অ্যান্ড হেড সার্কামফারেন্স। বাইপ্যারাটাল ডায়ামিটার কিন্তু আমি মেজারমেন্টটা নেই, দেখা যায় যে দুইটা প্যারাইটাল বোনের মধ্যে একটার আউটার টেবিল থেকে আরেকটা প্যারাইটাল বোনের ইনার টেবিল পর্যন্ত যে মেজারমেন্টটা সেটা হচ্ছে বাইপ্যারাটাল ডায়ামিটার। আর হেড সার্কামফারেন্স তো আমি টোটাল মেজারমেন্টটাই নিই। এক্ষেত্রে কিন্তু আমার ইম্পর্টেন্ট হচ্ছে হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স অ্যান্ড ফিমোরাল লেংথ। এখন এটা ইউজুয়ালি কেমন হয়? যদি আমি খেয়াল করি যে আমার জেস্টেশনাল এজ অনুযায়ী কী হবে, প্রথম দিকে আমি দেখবো যে 32 উইকস পর্যন্ত কিন্তু আমার কি হবে, হেড সার্কামফারেন্স আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা এক্সিড করবে 1, মানে এখানে আমার হেড সার্কামফারেন্সটা বেশি। যখন সে 32 থেকে 34 উইকস হবে তখন কিন্তু হেড সার্কামফারেন্স আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্স একইভাবে বাড়তেছে, সেই কারণে আমার ইকুয়াল টু 1 হবে। আর যখন সেটা 34 উইকস ক্রস করবে তখন দেখা যাবে যে আমার অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা বেড়ে গেছে, আমার এসি উপরে এসি নিচে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স বেড়ে যাচ্ছে, সে কারণে আমার ভ্যালুটা 1-এর নিচে চলে আসতেছে। এটা হচ্ছে আমার নর্মাল হিসাব। কিন্তু যদি এটা সিমেট্রিক্যাল আয়োজের হয় আর অ্যাসিমেট্রিক্যাল আয়োজের কী হয়? সিমেট্রিক্যালে যেহেতু আমার প্রবলেম ইন দ্য স্টেজ অফ হাইপারপ্লাসিয়া স্টেজ, দ্যাটস আমার এসিও ছোটো হবে, এসিও ছোটো হবে, তাহলে আমার নর্মাল যেরকম ভ্যারিয়েশন হওয়ার কথা ছিল সেরকম ভ্যারিয়েশনই কিন্তু আমি পাই। কিন্তু দেখবো সবগুলো জেস্টেশনাল এজ থেকে কম। আমরা কিন্তু যারা আলট্রাসোনোগ্রাম করি বা আলট্রাসোনোগ্রামের রিপোর্টগুলো চেক করি তখন কিন্তু দেখা থাকে যে হেড সার্কামফারেন্স করেসপন্ড টু এত উইকস অফ প্রেগনেন্সি, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স করেসপন্ড টু এত উইকস অফ প্রেগনেন্সি। সেটা কিন্তু আমি দেখতেছি যে আমার জেস্টেশন এজ যা তার থেকে কিন্তু কম আসতেছে। এবং আমার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন বা আইইউজিআর মেন থিম হচ্ছে আমার সিমফাসিও ফান্ডাল হাইট বা এগুলা যা হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু 3 তার মানে আমার 4 সেন্টিমিটারের ভ্যারিয়েশন হচ্ছে, এটা শুধু সিমফাসিও ফান্ডাল হাইট। তাহলে আমি যদি আলট্রাসোনোগ্রাফিও দেখি তাহলে দেখবো কী হয়, আমার উইকস যা আসতেছে মানে আমার নর্মাল জেস্টেশন এজ যা হওয়ার কথা তার থেকে আমি যখন মেজারমেন্টগুলো দিচ্ছি সেগুলো কম কম আসতেছে। কিন্তু এসি আর এসির করেসপন্ড টু ইকুয়াল টু 1 বা যেরকম এজ অনুসারে হওয়ার কথা সেরকম, কিন্তু যেহেতু আমি দেখলাম কম কম সেক্ষেত্রে আমি বুঝে নিচ্ছি এজ এ কেস অফ সিমেট্রিক্যাল আয়োজন। কারো যদি কোথাও কনফিউশন হয় প্লিজ আমাকে বলো, আমি আবার ওটাকে ক্লিয়ার করব। আর যদি অ্যাসিমেট্রিক্যাল আয়োজন হয় সেক্ষেত্রে আমি কিন্তু দেখবো আমার হেড সার্কামফারেন্সটা নর্মাল আছে কিন্তু অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা কম, তার মানে কি হবে, এটা সবসময় বিলো 1 আসতে থাকবে। এইভাবে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারি ইটস এ কেস অফ সিমেট্রিক্যাল আয়োজন অ্যান্ড ইটস এ কেস অফ অ্যাসিমেট্রিক্যাল আয়োজন। নাও কামস টু দ্য পয়েন্ট অফ ফিমোরাল লেংথ। এখানে আমি যদি দেখি যে সব জেস্টেশনাল এজে কিন্তু ফিমোরাল লেংথ আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের রেশিওটা হবে 22, বাট ইন কেস অফ আইইউজিআরের ক্ষেত্রে কিন্তু সেটা হবে 23.5। এক্ষেত্রে আমার ফিমোরাল লেংথটা যেরকম বাড়ার কথা ছিল আর অ্যাবডোমিনাল সার্কাম যেরকম হওয়া ছিল হচ্ছে না, এখানে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স কম, সেই কারণে আমার এখানে ভ্যালুটা চলে আসছে মোর দ্যান 23.5। অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা কি দেখব? আমরা কিন্তু সবসময় দেখি যে অ্যাবডোমিনাল মানে আইইউজিআর একটা পেশেন্টের সাথে কি থাকে, আমার অলিগোহাইড্রামনেস হওয়ার একটা চান্স আছে অ্যাজ এ কেস অফ তার ফিটোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, দ্যাটস ওয়াই কিন্তু আমার এখানে আমার অলিগোটাও চলে আসে। আচ্ছা, এখানে আমি কিভাবে দেখতে পারি, একটা টোটাল এএফআই করতে পারি অথবা সিঙ্গেল ডিপ ভার্টিক্যাল পয়েন্ট দেখতে পারি। যদি আমি সিঙ্গেল ডিপ ভার্টিক্যাল পয়েন্টে দেখি যে একটা মেজারমেন্ট লেস দ্যান 1 সেন্টিমিটার আসতেছে অথবা আমার মেজারমেন্ট 4টার হিসাব করে 8 সেন্টিমিটার কম আসতেছে, তখন কিন্তু আমি বলতে পারি তার হচ্ছে অলিগোহাইড্রামনিয়াস আছে। এবং অলিগোহাইড্রামনিয়াসে আরেকটা ব্যাপার দেখা যায় যে ইউট্রাসটির ক্ষেত্রে একটু
ইরিটেবল ফিলিংস লাগে। আচ্ছা, এখন আর কি কী করবো? আমি তো আলট্রাসোনোগ্রাফি এখন বায়োমেট্রিকগুলো দেখলাম। এখন আসবে পয়েন্ট অফ দ্য ডপলার স্টাডি। কী কী ডপলার আছে আমাদের? আমরা কিন্তু পাই একটা পেশেন্টকে, যখন একটা প্রিএক্লামশিয়ার পেশেন্ট থাকে বা একটা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন আমি দেখতেছি যে আমার ওয়েটটা সেরকমভাবে বাড়তেছে না, আমরা কিন্তু ডপলার করতে দিই। এখন ডপলারে কোন কোন ডপলার দেখবো? কোন সময় আমি ইউটেরাইন আর্টারি দেখবো, কোন সময় আমি আম্বিকাল আর্টারি দেখবো, কোন সময় আমি মিডল সেরেব্রাল আর্টারি দেখবো, আবার কিছু ভেনাস ডপলারও আছে, ডাক্টাস ভেনোসাসের ফ্লেও দেখবো। সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে ডাক্টাস ভেনোসাস বা ভেনাস ডপলার স্টাডি। এটাতে একদম সিগনিফিক্যান্ট, কিন্তু এটা হচ্ছে কস্টলি। অ্যাজ ইটস কস্টলি, আমি কিন্তু প্রথম প্রেফারেন্সটা কখনোই ভেনাস ডপলার স্টাডি করবো না। আমার প্রথম প্রেফারেন্সগুলো কী কী আসবে? আম্বিলিকাল আর্টারি আর মিডল সেরেব্রাল আর্টারি। ইউটেরাইন আর্টারিটা তাহলে কখন দেখলাম? ইউটেরাইন আর্টারির রোলটা কিন্তু আমার যখন এই সেকেন্ড ট্রাইমেস্টার মিডে, মানে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে আফটার 24 উইকস যদি আমি ডায়াস্টোলিক নজ দেখি, আর হাই রিস্কের নতুন ভার্সন অনুযায়ী যদি আমি 19 থেকে 23 উইক্সের মধ্যে ইউটেরাইন আর্টারি ডপলারিতে একটা ডায়াস্টোলিক নজ পাই, তখন কিন্তু আমি তাকে বলতে পারি মেবি এখান থেকে তার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হবে অথবা তার ফিউচারে প্রিএক্লামশিয়া ডেভেলপ হবে, যে কোনো একটা। এখন আম্বিলিকাল আর্টারি আর মিডল সেরেব্রাল আর্টারি, ইউজুয়ালি 32 উইক্সের আগে আমি মিডল সেরেব্রাল আর্টারি প্রেফার করবো না, কারণ তখন আসলে কিছুই বোঝা যাবে না। আমরা এখন কি দেখবো? আমরা আম্বিলিকাল আর্টারি দেখবো। এখানে আমি কি দেখবো? আম্বিলিকাল আর্টারিতে দেখবো আমার অ্যাজ ইউজুয়ালি যত জেস্টেশনাল এজ বাড়বে আমার কি হবে, আমার ডপলারে কিন্তু দেখবো যে ডায়াস্টোলিক ফ্লোটা বাড়তেছে। ডায়াস্টোলিক ফ্লোটা আমার কি করতেছে? আমার এই যে ফিটোপ্লাসেন্টাল সাফিসিয়েন্সিটা এটা কিন্তু মেনটেন করতেছে আমার ডায়াস্টোলিক ফ্লো। তাহলে এখন যদি আমি আম্বিলিকাল আর্টারি ডপলার করে দেখি যে আমার ডায়াস্টোলিক ফ্লোটা রিডিউস করতেছে, পিআইআরআই পালসেটেডলি ইন্ডেক্স রেজিস্ট্যান্স ইন্ডেক্স বেড়ে যাচ্ছে, মানে কি ফিটোপ্লাসেন্টার রেজিস্ট্যান্স হচ্ছে, তার মানে কি আমি ধরে নিচ্ছি এই পেশেন্টের ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনের দিকে যাচ্ছে। এই জিনিসটা ঠিক অপোজিট ব্যাপারটাই হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারিতে। এখানে আমি কি দেখলাম? এখানে দেখলাম আমি আমার ডায়াস্টোলিক ফ্লোটা কিন্তু রিডিউস করতেছে, রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে। আর আমি যদি মিডল সেরেব্রাল আর্টারি দেখি, এখানে দেখবো আমার ডায়াস্টোলিক ফ্লোটা বেড়ে যাচ্ছে। এখানে ডায়াস্টোলিক ফ্লোটা কেন বাড়তেছে? এখানে ডায়াস্টোলিক ফ্লোটা বাড়তেছে আমার যে ভাইটাল অর্গান, কী কী ভাইটাল অর্গান? ব্রেন, হার্ট, লিভার, এই তিনটাকে আমাকে অবশ্যই মেইন সাপ্লাইটা দিতে হবে। এখন যখন এই দেখতেছে যে ফ্লোটা আসলে কমে যাচ্ছে, রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে, তখন আমাদের কি করে? সার্কুলেশনটা চেষ্টা করে আমার ব্রেইনের সার্কুলেশনটা বাড়ায় দিতে, কারণ আমার নিউরনগুলোকে অবশ্যই আমাকে সার্ভাইভ করতে হবে। নিউরন কিন্তু ড্যামেজ হয়ে গেলে সেটা কিন্তু আর রিজেনারেশন সম্ভব না। তার ফলে আমি যখন আলট্রাসোনোগ্রামটাকে দেখি তখন দেখি কি আমার ব্রেন স্পেয়ারিং ইফেক্ট এবং মিডল সেরেব্রালিতে ডায়াস্টোলিক ফ্লোটা বেড়ে গেছে। এটাই হচ্ছে থিমটা, কেন ডায়াস্টোলিক ফ্লোটা বেড়ে গেল। এবং যেটা দেখলাম আমরা আম্বিলিকাল আর্টারি এবং মিডল সেরেব্রাল আর্টারি কিন্তু দুইটার মাঝখানে ডিফারেন্সটা কিন্তু ঠিক অপোজিট। একটাতে ডায়াস্টোলিক ফ্লো কমে গেল আর মিডল সেরেব্রাল আর্টারিতে ডায়াস্টোলিক ফ্লোটা বেড়ে গেল। আচ্ছা, এখন আম্বিলিকাল আর্টারিতে কিছু আরও প্রবলেম আসে। প্রথম হলো ডায়াস্টোলিক ফ্লোটা রিডিউসড হচ্ছে। সেকেন্ডে কী আসবে? ডায়াস্টোলিক ফ্লোটা একদম অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। এরপরে কী আসবে? ডায়াস্টোলিক ফ্লোটা রিভার্স হচ্ছে। যখন আমার রিডিউসড বা অ্যাবসেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মোটামুটি চান্স আছে, আর যখন রিভার্সড আসে তখন কিন্তু আমাকে দেখতে হবে তার জেস্টেশনাল এজটা কত, সেই অনুযায়ী আমাকে চিন্তা করতে হবে আমি ম্যানেজমেন্ট প্ল্যানটা কীভাবে সাজাবো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা খেয়াল করি, সেটাকে বলে ডপলার সেরেব্রো প্লাসেন্টার রেশিও। এখানে আমি কি দেখি? এখানে দেখি আমি মিডল সেরেব্রাল আর্টারি পালসেটরি ইন্ডেক্স বাই আম্বিলিকাল আর্টারি পালসেটরি ইন্ডেক্স কত, এবং বলা হয় এই যে সেরেব্রো প্লাসেন্টার রেশিওটা এটা কিন্তু মোর সেন্সিটিভ রাদার দ্যান ইউটেরাইন আম্বিলিকাল আর্টারি ডপলার অর মিডল সেরেব্রাল আর্টারি ডপলার। আচ্ছা, এবং এখানে আমরা মেনলি দেখি যে রেজিস্ট্যান্সটা আসলে ইনক্রিজ করতেছে এবং ফিটাল ব্রেইনের যে ভাস্কুলার রেজিস্ট্যান্সটা সেটা ডিক্রিজ করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস আসে, আমি বললাম যে সবচেয়ে সেন্সিটিভ, যখন আমি দেখলাম আম্বিলিকাল আর্টারি রিভার্স ফ্লো চলে আসছে, পেশেন্টের জেস্টেশনাল এজটা লেস দ্যান 34 উইকস, তখন কিন্তু আমাদের আরেকটা রোল আছে হচ্ছে এই যে ভেনাস ডপলার স্টাডি, মানে আমি ডাক্টাস ভেনোসাসের ডপলারটা দেখবো। যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদের শুধুমাত্র নামটা জানলেই এনাফ। তুমি ইউটেরাইন আর্টারি, আম্বিলিকাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, ডাক্টাস ভেনোসাস, সেরেব্রো প্লাসেন্টার রেশিও, তোমরা যে নামগুলো পড়তে পারতেছো এতেই কিন্তু এনাফ, আর কিচ্ছু লাগবে না। বাট যে আপুরা পোস্ট গ্র্যাজুয়েশনে আছেন তাদের কিন্তু এক্ষেত্রে আপু ডিটেলস জানতে হবে, এবং আইইউজিআর যদি পড়ে সেক্ষেত্রে আপনি কিন্তু ডিটেলসগুলোই আসলে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এরপর হচ্ছে পন্ডারাল ইন্ডেক্স।
পন্ডারাস ইনলেস্টিটি এক্ষেত্রে হচ্ছে এস্টিমেটেড ফিটাল ওয়েটটা যেটা আছে সেটাকে আমি ফিমোরাল লেংথের থ্রাইস টাইম দিয়ে হচ্ছে ডিভাইড করব। এটা হচ্ছে লেটেস্ট এডিশনগুলোতে বলা হয়, কিন্তু দত্ততে কিন্তু বলা আছে যে সিআরএল 3 টাইমস দিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করব, করে ইন্টু 100 করব। আচ্ছা, এখন একটা বাচ্চার কি ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনের বেবি না প্রি ম্যাচিউর বেবি, দুইটাই ধরে আসছে আমার 34 উইকস, আমি কীভাবে বুঝবো? ইউজুয়ালি ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনের বেবিগুলো যদি আমরা দেখি, এক্ষেত্রে ওয়েটের ডিফারেন্সটা মিনিমাম আমার 600 গ্রাম হবে। আরেকটা কী হবে যে প্রি ম্যাচিউর যেটা, সেটা প্রি ম্যাচিউর জন্য যতটুকু সেরকমই কিন্তু ইউজুয়ালি হয়, মানে জেস্টেশন এইজটার সাথে ওয়েটটা কিন্তু মোটামুটি করেসপন্ড করে। তারপর আমি যদি প্রি ম্যাচিউর বেবি একটা আইউজিএর বেবি দেখি, সেক্ষেত্রে আমি কি দেখবো? সেক্ষেত্রে দেখবো তার স্কিনটা হচ্ছে একদম ড্রাই রিঙ্কেলস, কারণ এখানে তার কোনো সাবকিউটিনাস ফ্যাট নাই। অ্যাবডোমেনটা কেমন? অ্যাবডোমেনটা হচ্ছে স্ক্যাফয়েড, একদম থিন মেকুনিয়াম স্টেইন ভার্নিস ক্যাজুয়াজা থাকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা দেখি আম্বিলিকাল কর্ডটা একদম থিন থাকে, এবং এক্ষেত্রে একটু মেকুনিয়াম স্টেইনের মতো লাগে। তারপর কি দেখবো? এখানে প্লান্টার ক্রিজটা, আমি যদি প্রায় ক্রিজগুলো দেখবো এগুলো ওয়েল ডেভেলপড। আমি যদি ইয়ারটা দেখবো, ইয়ারে কিন্তু কাটিলিনেস চলে আসছে। একইভাবে অপোজিট অন দ্য আদার হ্যান্ড যদি আমি প্রি ম্যাচিউর একটা বেবি দেখি, আমি কিন্তু এখানে প্লান্টার ক্রিজটাতে দেখবো না, মানে পাই ক্রিজগুলো ওয়েল পাবো না, আমার এখানে ইয়ারে কাটিলেসটাও আসবে না। এবং প্রি ম্যাচিউর বেবিদের যদি যখন মেল বেবিগুলো, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে স্কোটামটা তখনও হচ্ছে আমার হচ্ছে স্কোটাল রিজিয়নে চলে আসে না, মানে টেস্টিসটা স্কোটাল রিজিয়নে তখনও চলে আসে না। এবং আইউজিআর বেবিটাকে একটা স্পেশাল নামে বলা হয়, সেটাকে হচ্ছে ওল্ড ম্যান লুক, কারণ কি এই যে ড্রাই রিঙ্কল স্কিন একদম দেখতে ওল্ড ম্যানদের মতো মনে হয়। কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু ডেলিভারির পরে আমরা দেখবো যে তারা হচ্ছে অ্যালার্ট, ওয়েল অ্যাক্টিভ, তাদের ক্রাইটা একদমই নর্মাল, এবং রিফ্লেক্স যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি নর্মাল পাবো, যেটা হচ্ছে আমার প্রিম্যাচিউর বেবিতে আবার আমি এক্সপেক্ট করতে পারি। কমপ্লিকেশান যদি আমি খেয়াল করি, কমপ্লিকেশান কিন্তু অবশ্যই, যেহেতু আইউজিআর বেবি তার কমপ্লিকেশান অবশ্যই বেশি হবে। ফিটালে অবশ্যই দেখতে হবে, অ্যান্টিনেটালে তার ফিটাল ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে, ইন্টারনেটালেতে হাইপোক্সিয়া অ্যান্ড অ্যাসিডোসিস। ইমিডিয়েট আফটার ডেলিভারির পরে দেখবো কিছু হচ্ছে হাইপো, মানে কমে যাচ্ছে, কিছু হচ্ছে বেড়ে যাচ্ছে, এখানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কিন্তু খুব বেশি হয়। তাহলে এখন কি হাইপো কমে যাবে, কোনটা বেড়ে যাবে? এক্ষেত্রে আমি দেখব তার হাইপোগ্লাইসেমিয়া হবে, হাইপোথার্মিয়া হবে, হাইপোনাইট্রিমিয়া হবে, হাইপোক্যালসিমিয়া হবে, হাইপোক্যালেমিয়া হবে, বাড়বে কি ফসফেটটা বেড়ে যাবে, এখানে আমার হাইপার ফসফেটেমিয়া হবে। এছাড়া মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, মাইক্রোকোয়াগুলেশন, পালমোনারি হেমোরেজ, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এগুলো হতে পারে। লেটে কী হবে? লেটে দেখা যায় এই পেশেন্টগুলোর ক্ষেত্রে তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা বা আইকিউটা কিন্তু রিটার্ডেড থাকে, এবং এক্ষেত্রে বলা হয় যে তার ডেভেলপমেন্টের পর, মানে ডেলিভারির পরে গ্রোথটা কিন্তু আবার খুব তাড়াতাড়ি সে পিক আপ করে নেয়। কিন্তু এই পেশেন্টগুলো কিছু প্রবলেম হয়, যেটাকে বলা হয় ফিটাল অরিজিন অফ অ্যাডাল্টিস, FOAD। কি হয়? এই পেশেন্টগুলোর পরবর্তী জীবনে ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, করোনারি আর্টারি ডিজিজ, হাইপার লিপিডিমিয়া এগুলি হওয়ার চান্স কিন্তু খুব বেশি। এটা কি বলতেছে? ফিটাল অরিজিন অফ অ্যাডাল্ট ডিজিজ। এখন ম্যানেজমেন্টে আমি কী করবো? আমরা তো অনেক কিছু দেখলাম, ডপলার স্টাডি পর্যন্ত করে ফেললাম, ফিটাল বায়োমেট্রিক করলাম। আমার প্রথম একটা মা যখন ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন আসবে, তখনই আমাকে এনশিওর করতে হবে বেড রেস্টের জন্য। ফুল বেড রেস্ট দরকার নেই, শুধুমাত্র রেস্টে আমার কি হয়? রেস্টে হচ্ছে আমার রেনাল পারফিউশনটা কিন্তু বেড়ে যায়। দ্যাটস আমার অলিগো আইটেম যদি থাকে সেটাও কারেকশান হয়ে গেল। প্লাসেন্টাল হচ্ছে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাও হয়তো একটু কমে আসলো। আমি এক্ষেত্রে আমার হচ্ছে ডায়েট যেটা সেখানে 300 কিলো ক্যালোরি বাড়াই দিব যদি সে পেশেন্ট মাটা ম্যালনিউট্রিশনের হয়। আমি তাকে এখানে অ্যামাইনো অ্যাসিড দিতে পারি। মার যদি কোনো ধরনের ড্রাগ অ্যাবিউজার বা কোনো ব্যাড হ্যাবিটস থাকে, যেমন তার স্মোকিং, অ্যালকোহলিজম বা ড্রাগ অ্যাবিউজার থাকে, সেগুলো আমি কি করব? সেগুলো হচ্ছে আমি তাকে অ্যাভয়েড করতে বলবো। এবং তার যদি আর কোনো সাথে থাকে, যেমন প্রেশার থাকে বা তার আদার কোনো ডিজিজ থাকে মোরবিডিটি, সেগুলোকে আমাকে কারেকশান করে আনতে হবে। এখন আমি চেক করব তার ফিটাল জেস্টেশনাল এজটা কত, বিলো 34 উইকস না মোর দেন 34 উইকস এবং 37 উইকসের পর আগে কিনা। 37 উইকসে যদি থাকে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, আমি কিন্তু তাকে ডেলিভারি করায় ফেলবো। যদি বিলো 34 উইকস হয়, আমি এখানে দেখতেছি যে আমার ডপলার স্টাডিগুলো মোটামুটি নর্মালের দিকে আছে, মানে সেক্ষেত্রে আমার মাত্র রিডিউস হয়েছে কিন্তু অ্যাবসেন্ট বা রিভার্সে চলে আসে না, সেক্ষেত্রে কিন্তু আমি ওয়েট করব এবং ফিটাল বায়োমেট্রি যেটা আছে সেটা 2 থেকে 3 উইকস পর করবো। আমি CDG করব
ইউটার্ন আর্টারি ডপলার বা মিডল সেরেব্রাল আর্টারি ডপলার কিন্তু টুয়াইস উইকলি করে দেখবো যদি আমার এখানে ডপলার সাইডে নর্মাল থাকে বা মাইল্ডলি রিডিউস থাকে। এখন যদি আমি স্ক্যানে করে দেখি আমরা আম্বিলিকাল আর্টারি ডপলারতে রেজিস্ট্যান্সটা পিআই আর আড়াইটা মোর দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার উইকলি হচ্ছে আমার ফিটাল বায়োমেট্রিটা করতে হবে। আগে যেটা আমরা ফিটাল বায়োমেট্রি 2 to 3 উইকলি করার সুযোগ ছিল, এই ক্ষেত্রে কিন্তু আমি ফিটাল বায়োমেট্রিটা করব হচ্ছে উইকলি এবং ডপলারটা করব অবশ্যই টুয়াইস উইকলি। আর যদি অ্যাবসেন্ট অর রিভার্স চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা উইকলি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দেখলাম এবং ডেইলি হচ্ছে ডপলারটা দেখবো, আম্বিলিকাল আর্টারি ডপলার, ডাক্টাস ভেনোসাস ডপলার, সিডিজি, এগুলো হচ্ছে আমরা ডেইলি দেখবো। এটা হচ্ছে আপু আমাদের ওজিএসবি গাইডলাইনের কথা। এবং এইভাবেই হচ্ছে আমি ওয়েট করবো আমার মিনিমাম 34 উইকস হওয়া পর্যন্ত। 34 উইকস হয়ে গেলে আমি চেষ্টা করবো, যদি খুব খারাপ কেস হয় তাদের ডেলিভারি করে, আর যদি সুযোগ থাকে 37 উইকস পর্যন্ত নেওয়ার সব কিছু নর্মাল থাকে তাহলে আমি 37 উইকসে ডেলিভারি করবো। এখন কোন এই পেশেন্টকে কি আমাকে সবগুলো কি সিজারিয়ান সেকশন করতে হবে নাকি আমার এখানে ভ্যাজানাল ডেলিভারির অপশান আছে? হ্যাঁ, আমাদের দুইটাই অপশান আছে। এখন একটা পেশেন্টের যদি আমি সিডিজিতে দেখলাম যে আমার হচ্ছে ডিসেলারেশন আসতেছে, একদম হার্ট রেটটা খুবই কম, সেই ক্ষেত্রে তো আমাকে অবশ্যই সিজারিয়ান সেকশন করতে হবে। বা পেশেন্টের আগে 2টা সিজার ছিল বা কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া বা আদার কোনো অ্যাবনর্মালিটি আছে, সেই ক্ষেত্রে তো আমাকে অবশ্যই ডিসিশন গোস টু সিজারিয়ান সেকশন। আর যদি আমার সুযোগ থাকে যে না এইসব ধরনের কোনো প্রবলেম নাই, 34 উইকস ক্রস করে গেছে, আমি বিশপ স্কোরিং করে দেখলাম যে মোটামুটি ভালো, সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রোস্টাগ্ল্যান্ডিন জেল দিয়ে আমার একটা ইন্ডাকশনের সুযোগ আছে। তাই এটা ডিপেন্ড করবে আমার কন্ডিশনটা আসলে কীরকম, সেই অনুযায়ী আমি তাকে ভ্যাজানাল ডেলিভারি করব অর সিজারিয়ান সেকশন করব। আরেকটা ছোট ছোট জিনিস আছে যেগুলো হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট আসলে লাগে না, সিনিয়র আপুদের লাগতে পারে বা ভাইয়াদের লাগতে পারে। সেখানে দেখবেন কিছু কিছু জিনিস আছে। অ্যাওর্টিক ইসমাসের একটা ডপলারের কথা বলা আছে, যেটা হচ্ছে স্ট্রংগেস্ট সিঙ্গেল এভিডেন্স দিচ্ছে। তারপর হচ্ছে আমরা যে ডাক্টাস ভেনোসাসটা কীরকম সেটা তো অবশ্যই আমাদের একটু করে নিতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে আমরা যখন বললাম না প্রিডিসপোজিং ফ্যাক্টরের ক্ষেত্রে যে কাদের কী হওয়ার চান্স, এখানে দেখবো আমাদের কিছু মাইনর রিস্ক ফ্যাক্টর আছে, কিছু মেজর রিস্ক ফ্যাক্টর আছে। মাইনর রিস্ক ফ্যাক্টরও 7টা, মেজর রিস্ক ফ্যাক্টরও 7টা। মাইনর রিস্ক ফ্যাক্টর যদি থাকে সেক্ষেত্রে 3টা অথবা মোর থাকলে আমাকে মানে খুব সিরিয়ালি দেখতে হবে, পেশেন্টটাকে ফলো আপে রাখতে হবে। আর মেজর যদি একটাও প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই হবে সিরিয়ালি ফলো আপ করে যেতে হবে। তাহলে মাইনর রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? মাইনর রিস্ক ফ্যাক্টর হচ্ছে যদি মাটার বয়স 35 ইয়ার্স অ্যাবভ হয় অথবা করেসপন্ড করে, নালি প্যারিটি মা হয়, বিএমআইটা হয় কম লেস দ্যান 20 অথবা 25 থেকে 34.9-এর মধ্যে, স্মোকিং করলে 1 থেকে 10 সিগারেটস পার ডে, প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রিঅ্যাক্লামশিয়া, প্রেগনেন্সি ইন্টারভ্যালটা লেস দ্যান 6 মান্থ, এইগুলো হচ্ছে আমার মাইনর রিস্ক ফ্যাক্টর। এখানে আমার 3টা বা মোর রিস্ক ফ্যাক্টর থাকলেই আমি আবার চেক করবো আফটার 20 উইকসে। আর মেজর রিস্ক ফ্যাক্টরের মধ্যে ওখানে আমরা বললাম মাটার বয়স 35, আর এখানে যদি আমি মাটার বয়স প্রায় 40 ইয়ার্স হয়ে গেছে, স্মোকিং যদি ওখানে 1 থেকে 10টা ছিল, এখানে আমরা মোর দ্যান 11 সিগারেট সে পার ডে নিচ্ছে, ডেইলি সে ভিগোরাস এক্সারসাইজের একটা হিস্ট্রি আছে, প্রিভিয়াস তার আইইউজিআর বেবি অথবা স্টিল বার্থের একটা হিস্ট্রি দিচ্ছে, ক্রনিক হাইপারটেনশনের পেশেন্ট, ডায়াবেটিস উইথ ভাস্কুলার ডিজিজ অর রেনাল ইমপ্যাক্ট, এখানে যে কোনো একটা রিস্ক ফ্যাক্টর থাকলেই কিন্তু আমাকে অবশ্যই 20 উইকসে আবার তাকে রিঅ্যাসেস করতে হবে। আমাকে সিম্ফাসিও ফান্ডাল হাইটটা দেখতে হবে, আমাকে আর্টারি ডপলারটা অবশ্যই 19 থেকে 23 উইকসে করে দেখবো আমি এখানে কোনো ডায়াস্ট্রেট নচ পাচ্ছি কিনা, এবং আলট্রাসোনোগ্রামে অবশ্যই আমি অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা এবং এক্সপেক্টেড ফিটাল ওয়েটটা কত সেগুলো চেক করতেছি। এক্ষেত্রে যদি আমি কোনো অ্যাবনর্মাল পাই সেক্ষেত্রে আমি আবার অ্যাসেস করব 26 থেকে 28 উইকসে বাই আম্বিলিকাল আর্টারি ডপলার করে। এই হচ্ছে আমাদের আইইউজিআরের ফ্যাক্টরগুলা। তো এই আইইউজিআরের সাথে যদি আমার সাধারণত দেখা যায় যে কোনো না কোনো আরেকটা থাকতে পারে, হয়তো তার পেশেন্টের হাইপারটেনসিভ ডিসঅর্ডার আছে বা অলিগোহাইড্রামনিয়াসও আমি সাথে পাচ্ছি, সেগুলো থাকলে আমাকে সেগুলোর থেকেও কোশ্চেন করবে। আদারওয়াইজ এতটুকুই করবে। আর আন্ডার গ্র্যাজুয়েটের জন্য একটা হিস্ট্রি দিতে পারে যে তোমার জেস্টেশনাল এজ দেওয়া হচ্ছে 29 উইকস, তুমি সিম্ফাসিও ফান্ডাল হাইট পাচ্ছ 24 উইকস, দেন হচ্ছে ফিটাল এক্সপেক্টেড ফিটাল ওয়েটটাও কম, তারপর আমার এফআইটাও কম, হোয়াট ইজ ইউর প্রবেবল ডায়াগনোসিস, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ইট বা হোয়াট আর দ্য পসিবল কজেস,
হাউ উইল ইউ ম্যানেজ হার, এই ধরনের কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, মানে আমাদের যেগুলো আসে ইউজুয়ালি পরীক্ষায়। তো আমার মনে হয় না এর বাইরে আসলে তোমাদের আর কিছু লাগবে। তাও যদি তোমাদের মনে হয় আর কিছু দরকার আছে বা এটা সম্বন্ধে এই জিনিসটা বুঝতে পারতেছো না, এবং যেটা বলবো ডপলার স্টাডিগুলোতে এক্সপ্লানেশন তোমাদের বোঝার কোনো দরকার নেই, শুধু ডপলার স্টাডির নামগুলাই যদি তোমরা বলতে পারো ইটস এনাফ। আর ফিটাল বায়োমেট্রির যে ভ্যালুগুলো একটু খেয়াল করো, মানে এসি আর এসির ভ্যালুটা, এফএল আর এসির ভ্যালুটা, এএফআই আমি কি বললাম, বা একটা হচ্ছে সিঙ্গেল ভার্টিক্যাল পকেট দিয়ে বললাম, ডিপ ভার্টিক্যাল পকেট দিয়ে, আর একটা কিন্তু বললাম টোটাল এফআইটা। এগুলাই মোটামুটি পড়লেই এনাফ, এর থেকে বেশি কিছু লাগবে না। সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল আইজারটা অবশ্যই খুব ভালো করে ডিফারেন্সটা পড়তে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডিফারেন্স তোমাদের জন্য। তো স্টুডেন্টস অ্যান্ড যারা আপুরা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, তাদের সবাইকে ধন্যবাদ। আশা করতেছি হয়তো ক্লাসটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে নক করবেন, আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, তো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আর পরীক্ষাতে আসলে কি হবে আসলে আমরা কেউই জানি না কি হতে যাচ্ছে। যদিও ফাইনাল প্রফের সাপ্লির একটা নোটিশ দেখলাম যে অক্টোবরের 3rd উইকে আসতে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের কাছে অফিসিয়ালি এখনও কোনো কাগজ আসে নাই। তাই অফিসিয়ালি কাগজ আসা পর্যন্ত এটা কিন্তু তোমাদেরকে আমরা একদম ফাইনালি বলতে পারতেছি না যে অক্টোবরের 3rd উইকে আসলে যে সাপ্লি ফাইনাল প্রফটা হওয়ার কথা ছিল সেটা হবে। তো তোমরা খোঁজ খবর রাখো, আমরা মানে তোমরা যেই মেডিকেলে আছো সেখানকার যা ডিপার্টমেন্টে আছে, গাইনি ডিপার্টমেন্ট বা মেডিসিন সার্জারি, ওদের সাথে তোমরা যদি একটু নক করো তাহলে কিন্তু তোমরা ইনফরমেশানটা পেয়ে যাবে। এবং অবশ্যই তোমরা একটু পড়াশোনাটা ভালোভাবে শুরু করো, যদি আসলেই 3rd উইকে পরীক্ষা হয়, মানে যারা সাপ্লিমেন্টারি দিবা তাদের জন্য আসলে কিন্তু ইম্পর্টেন্ট। তো এছাড়াও যদি তোমাদের গাইনি নিয়ে আর কোনো সমস্যা থাকে সেটা আমাকে নক করে কিন্তু বলতে পারো। তো এই পর্যন্তই, গুড আফটারনুন।